আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে মোরাল পুলিশিং বা নারীদের হেনস্থা করা হচ্ছে তা কোনোভাবেই মানবে না সরকার, এবং দেরি হলেও সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধি দলের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ শেষে এসব জানান তিনি। এছাড়া ধর্ষণ মামলার বিচার ও নারীর প্রতি সহিংসতা কমাতে আইন সংশোধনের খসড়া প্রস্তুত বলেও জানান উপদেষ্টা। আর মুনিয়া তিন্নি সহ সব ধর্ষণ মামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে মঞ্চের প্রতিনিধিরা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মাগুরায় ৮ বছরের শিশুর ওপর বর্বর নির্যাতনের তোলপাড় চলছে দেশ জুড়ে। শনিবার রাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষককে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আত্মপ্রকাশ করে ধর্ষণ বিরোধী মঞ্চ। তাদের পক্ষ থেকে বুধবার ২৫ জনের প্রতিনিধি দল আসেন সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে। ১ মাসের মধ্যে মাগুরায় শিশু নির্যাতনের বিচার কার্যক্রম শেষ করা, স্বরাষ্ট্র, আইন এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করে জবাবদিহি করা সহ ৫ দফা দাবি জানান তারা। শুধুমাত্র ৫টা দাবি যদি যথাযথ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের ধর্ষণের হার অনেক বেশি কমিয়ে আনা যাবে এবং যে আইনি ফাঁকফোকরগুলো আছে সেগুলোকে অনেক বেশি কাটিয়ে ওঠা যাবে। সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি, এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটির কথাও আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি ক্ষমতা কাঠামোর সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে। প্রতিনিধি দলের সব দাবি যৌক্তিক এবং নারী নির্যাতনের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান আইন উপদেষ্টা। আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত গান নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কিনা, আপনি ঘুষ খান নাকি, আপনার দুর্নীতি করেন নাকি। ধর্ষণ মামলার বিচারের ক্ষেত্রে আইন সংশোধনের খসড়া প্রস্তুত হয়ে গেছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। মাগুরার জঘন্য ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তারের পর ডিএনএ স্যাম্পলও নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। আশ্বস্ত করেন নারী নির্যাতনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে কারাবন্দীর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১২ই মে তাদেরকে হাজির করতে ও তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। যারা সেই সময় কমান্ড করেছিলেন, আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল। তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় এটা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফিস, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে
গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে। ভোটে ভয় পায় বলে সংস্কার সহ নানা ছলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। খিলগাঁওতে বিএনপির এক সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বাড়িধারায় আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদদের চক্রান্ত বন্ধ হয়নি, এ কারণে একটি শক্তিশালী সংসদ দরকার। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। আছে যারা শুধুমাত্র বিএনপির ৩১ দফা সংস্কার নিয়ে রাজধানীর শাহজাহানপুরে কর্মশালায় অংশ নেন দলীয় নেতাকর্মীরা। সেখানে মির্জা আব্বাস বলেন, জয়ী হতে পারবে না বলে একটি দল নির্বাচন চায় না। আওয়ামী লীগের চাঁদাবাজরা বিএনপিতে ঢুকে পড়েছে, তাদের ঠাঁই না দেওয়ার অঙ্গীকার করেন তিনি। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। আমাদের তো আপত্তি কিছু নেই, দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয় আপনাদের কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। রাজধানীর বাড়িধারায় হেফাজতে ইসলামের ইফতার পার্টিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সবাইকে এখন সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের আগামী দিনে যে সংবিধান রচিত হবে সেই সংবিধান যেন বিশ্বের মধ্যে একটি উন্নত সংবিধান হয়। যে সমস্ত বন্ধুরা বলছেন যে যারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। আপনাদের একজন প্রতিনিধি সেই সংস্কার কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। সুতরাং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরাও ব্যাপক সংস্কার প্রস্তাব আমরা সেই কমিশনগুলোতে দিয়েছি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নেতারা বলেন, শাপলা চত্বরের খুনি ও দোষরদের ক্ষমা নেই, তাদের বিচার করারও দাবি করেন তারা। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে গত প্রায় এক যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটি বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যরা 2013 সালে একটি রিট করেন। ওই আইনের 29 ধারায় বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর অপর একটি রিট করেন। যে কেউ ডাক্তার লিখতে পারত, তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী কর্মবিরতি এবং ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা। এর মধ্যে হাইকোর্ট একটি দাবির পক্ষে আদেশ দিলেও বাকি দাবিতে তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা ব্যাহত হয়, ফলে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। নজরানা চৌধুরী রিপোর্ট। 5 দফা দাবিতে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। নিজেদের দাবির পক্ষে স্লোগান ও বক্তব্য তুলে ধরেন তারা। এরই মধ্যে হাইকোর্ট একটি বিষয়ে তাদের পক্ষে রায় দিলে তারা সন্তোষ প্রকাশ করেন। একই সাথে হুঁশিয়ার করে দেন তাদের বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। কে ডাক্তার আর কে ডাক্তার না, এটা তো সাধারণ মানুষের জানানো উচিত। তো আপনি যদি এখন একজন ম্যাথসকে ডাক্তার স্বীকৃতি দেন, তাহলে সাধারণ জনগণ কি নিউজ পাইলে আর কি চিকিৎসা পাবে? বাংলার মাটিতে সবসময় ডাক্তার হিসাবে শুধুমাত্র এমবিবিএস বিডিএসই সবসময় নামের আগে ডাক্তার ব্যবহার করুক। এত কষ্ট করছি আমরা, এত কষ্ট করে পড়াশোনা করার পরেও যদি আমাদের দাবি, এত যৌক্তিক একটা দাবি মানা না হয়, তাহলে আমার মনে হয়
যে আমরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে আমাদের নিজেদের উপর নিজেদের একটা অবমাননা করা হবে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকেই চিকিৎসকরা 5 দফা দাবি আদায়ের কর্মসূচি হিসেবে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রাখেন। এর ফলে চিকিৎসা না পেয়ে অনেক রোগী বিপাকে পড়েন। আগে থাকতে এরা জানাই দেবে যে অমুক দিন বন্ধ থাকবে, লোকজন আসবে না, কিন্তু মানুষের তো বিভ্রান্তিতে কেন পালায়? টিকিট কেটে না, মেডিকেলের অবস্থা এইরকম। এভাবে রমজান মাসে রোগীদের নিয়ে এসে ভোগান্তি করানো ঠিক হয় নাই। এদিকে চট্টগ্রামেও একই দৃশ্য। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বন্ধ রয়েছে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম। আজকে এত দূর থেকে আসলাম বুধবারে, আজকে থেকে কাউন্টার বন্ধ। কালকে রাত 3টার থেকে আসছি, কক্সবাজার থেকে আসছি, আজ ডাক্তার দেখাতে পারে না। চিকিৎসকের দেখা নেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। তবে বহির্বিভাগের গেটের বাইরেই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে যোগ দেন সিনিয়র চিকিৎসকরাও। ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু আছে, তো ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা দিতে চিকিৎসকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এবং তারা কিন্তু ইমার্জেন্সিতে চিকিৎসা দিবে না। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে খুলনা, রংপুর, সিলেট ও কুমিল্লায়ও। বন্ধ রয়েছে হাসপাতালগুলোর বহির্বিভাগ। তাদের দাবি পূরণ না করা হলে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট সমাধান সর্বাধিক গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। যৌন নির্যাতনের শিকার হলেন, তার হেলথের একটু আপডেট আপনাদেরকে জানাই। আমাদের খুবই আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday. And আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্তর চেষ্টা করছেন। স্বৈরাচারের কাঠামো ভাঙতে ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে তা আলোচনার মাধ্যমে বাস্তবায়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সেমিনারে নারীর প্রতি সহিংসতা বন্ধের সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পক্ষে মত দেন বক্তারা। স্বৈরাচারের যে কাঠামো, সেই কাঠামো যদি ভাঙতে হয়, আমরা যদি একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা যদি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয়, এই সকল সংস্কারগুলো অতি গুরুত্বপূর্ণ। তা আমি আশা করি যে নির্বাচন কমিশন অন্যান্য সংস্থাগুলো এগুলোর প্রতি দৃষ্টি দেবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। জামায়াত ইসলামী আমির বলেন, 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকতে হবে। এ সময় শিবির সভাপতি বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই কারো তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বলেন, ভালো কাজগুলোকে আরও বেগবান করতে কাজ করছেন তারা। এ সময় পুলিশের ওপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও জেগে উঠছে। তাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আফসোস, আমাদের অর্ধ শতাব্দীর
চাইতেও বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি, কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার, 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ 5 দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন তিনি। এ সময় শরীফ ওসমান হাদি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। শাপলা চত্বর ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করা সহ অবিলম্বে জুলাই গণহত্যার বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। খুনি গণহত্যাকারী শাহবাগী লাকিকে গ্রেফতার করার আগ পর্যন্ত, গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। বিশেষ প্রয়োজনে পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য অক্সিলিয়ারি ফোর্স নিয়োগের কথা প্রচলিত আইনে আছে বলে জানিয়েছেন পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা। তবে ঢাকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই ফোর্স কতটা কার্যকর ভূমিকা রাখবে এ বিষয়ে সংশয় আছে তার। আর পুলিশ অধ্যাদেশে নির্দিষ্ট ধারা থাকায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটা অস্বাভাবিক নয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী SM শাহজাহান। তবে এরকম নিয়োগের ক্ষমতার অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা তাদের। তামজিদ সুমনের রিপোর্ট। অক্সিলিয়ারি ফোর্স বা সহায়ক বাহিনী যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর সহ বিশ্বের বহু দেশে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য এ ধরনের বাহিনী রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ প্রয়োজনে এই ফোর্স নিয়োগের কথা বলা হয়েছে। একইভাবে বাংলাদেশের আইনেও অক্সিলিয়ারি ফোর্স নিয়োগের বিধান রাখা আছে। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ 1976-এর 10 ধারা অনুযায়ী কমিশনার নিজ ক্ষমতা বলে এই নিয়োগ দেবেন। এটা হবে সাময়িক সময়ের জন্য। এই ধারা অনুযায়ী নিয়োগকৃত ব্যক্তিরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যেই ক্ষমতা প্রয়োগ করেন একই ক্ষমতা সংরক্ষণ করতে পারবেন সহায়ক বাহিনীর সদস্যরা। শনিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার অক্সিলিয়ারি ফোর্স নিয়োগের কথা বলেছেন। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে, আমি সেই মোতাবেক ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। সিনিয়র আইনজীবী SM শাহজাহান বলেন, পুলিশ অধ্যাদেশ আইনে এই বিধান রয়েছে। সাময়িক সময়ের জন্য অক্সিলিয়ারি ফোর্স নিয়োগ দেওয়া যাবে। বড় ধরনের কোনো কিছু হলে সেখানে পুলিশ কিন্তু পারতপক্ষে যাচ্ছে না। অর্ডিন্যান্স আছে যেহেতু, কাজে এখন প্রয়োজনের মুহূর্তে এটা দেওয়া যেতে পারে। যাদেরকে দেবে এদের আবার যদি ভেরিফিকেশন বা এদের তো ভালো মন্দ দেখে নিতে হবে। অক্সিলিয়ারি ফোর্সের মতো সাময়িক বন্দোবস্ত বিশ্বের বিভিন্ন দেশে আছে বলে জানান পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা। তবে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অক্সিলিয়ারি ফোর্স কতটা কার্যকর ভূমিকা রাখবে এ ব্যাপারে সংশয় আছে। তাদের ভেরিফিকেশনের দরকার আছে, সেই ভেরিফিকেশনটা করা দরকার, এবং তাদের যদি অস্ত্রের ব্যবহার তারা করে, যেটা করতে পারে, তাদের অস্ত্রের ব্যবহার তাদের দেখে নেওয়া উচিত, অস্ত্রের ব্যবহারটা ঠিকভাবে তারা করছে পাচ্ছে কিনা। আর ভেরিফিকেশন, এই দুটো করলে তারা সহায়ক একটা শক্তি হিসাবে তারা কাজ করবে এবং সেটা দরকার আছে আমার মনে হয়। সহায়ক বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হলে সেটির অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই নিয়োগকৃতদের সুষ্ঠু ভেরিফিকেশন ও তাদের তত্ত্বাবধানের জন্য নিয়ন্ত্রক কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখছেন পুলিশের এই সাবেক আইজি। অপব্যবহারের সম্ভাবনা যাতে না থাকে তার জন্য তত্ত্বাবধান কর্মকর্তা যারা থাকবেন তারা দেখবেন। স্থায়ী চাকরি যারা করেন তাদেরও তো তত্ত্বাবধানের একটা বন্দোবস্ত আছে। তো এই নতুন যারা আসবে তারাও তত্ত্বাবধানের আওতায় আসবে, এবং নিয়ন্ত্রণের যে পরিধি, সেই নিয়ন্ত্রণের পরিধির মধ্যে তারা যেন থাকে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রশিক্ষণ কোর্স করতে হয়। নিজেদের প্রতিরক্ষা কৌশল, ফৌজদারি আইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে লিখিত ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। কেন্দ্রীয় ডেটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের আগ পর্যন্ত NIT নির্বাচন কমিশনের কাছেই থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
ফয়েজ আহমদ তৈয়ব। বুধবার রাজধানীর আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব জানান, বৈশ্বিক মান অনুসরণ করে নাগরিকদের তথ্য উপাত্ত বিকেন্দ্রীকরণ করে কেন্দ্রীয় ব্যবস্থাপনার অধীনে আনা হবে। এ সময় বৈশ্বিক প্রেক্ষাপটে কিভাবে জাতীয় পরিচয়ের তথ্য সংরক্ষণ করা হয় তা তুলে ধরেন তিনি। একই সাথে বলেন, বিশ্বের 93টি দেশ স্থানীয় সরকার মন্ত্রণালয় ডেটাবেস ব্যবস্থাপনা করেন। সেই বিবেচনায় যেহেতু নির্বাচন কমিশনের অধীনে থাকা সব তথ্য তাদের কাজে লাগে না, তাই আপাতত যার যার কাছে যে তথ্য আছে তা তাদের কাছেই থাকবে। পরবর্তীতে কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধীনে নেওয়া হবে। এতে কেউ চাকরি হারাবে না, বরং আরও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি জানান। অল্প সময়ের মধ্যে সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। বুধবার বিকেলে মোংলার চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ঈদ উপলক্ষে গরিবদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি ৫ শতাধিক দরিদ্র মানুষের হাতে শাড়ি লুঙ্গি তুলে দেন। মোংলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক সহ অন্যরা। কুরআনের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও এনটিভির রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করেছে তার পরিবার। বাদ আসর মহাখালীর বিএসটিআই স্টাফ কোয়ার্টার জামে মসজিদে মিলাদের আয়োজন করা হয়। এই মসজিদে দীর্ঘদিন খতিবের দায়িত্ব পালন করেছিলেন হাফেজ আবু ইউসুফ। গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। স্থানীয়দের পাশাপাশি মিলাদে অংশ নেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ সময় হাফেজ আবু ইউসুফের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। কুরআনের খেদমতে তার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো সমাধান করার কথাও বলেন অনেকে। পরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কনভেনশন হলে এই আয়োজন হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থোপেডিক সার্জনরা যোগ দেন। সংগঠনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ওয়াকিল আহমদ, সদস্য সচিব ডাক্তার সৈয়দ জাকির হোসেন বিপ্লব সহ অন্যান্য নেতারা অংশ নেন। এ সময় বক্তারা সংগঠন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শুধু এনবিআরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বা সিগারেটের দাম বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সম্মিলিতভাবে সামাজিক সচেতনতা বাড়ানো দরকার বলে তিনি মনে করেন। সকালে রাজধানী পুরানো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত সাংবাদিক কর্মশালায় একথা বলেন তিনি। আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর আরোপ এবং মূল্যবৃদ্ধি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় তামাকের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এর ব্যবহার কমিয়ে আনতে যথাযথ কর আরোপ এবং মূল্যবৃদ্ধির দাবি জানানো হয়। তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিগারেটের সকল স্তরে দাম একই করার প্রস্তাব রাখা হয়। এছাড়া দেশে তামাক চাষ বন্ধের পাশাপাশি বিদেশি সিগারেট বাজারজাতকরণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। দেশের বিদ্যমান কর কাঠামো জটিল উল্লেখ করে তা তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে যথেষ্ট নয়। এজন্য তামাক নিয়ন্ত্রণে আইন সংশোধনের কথাও বলেন তারা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল 2025। বুধবার অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্যোগে ভিন্ন ধর্মী এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, যেখানে দর্শনার্থীরা নানান ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী, পোশাক,
গৃহস্থলী সামগ্রী সহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা বসেছে। ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন রামাদান ও ঈদ ফেস্টিভ্যালটি দুপুর ১২টা থেকে রাত ১০টা ৩০ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনের নেতৃত্বে ও বেকম্যান্সের সহযোগিতায় কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন CADF। এরই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশ বিনির্মাণে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে CADF এর ভূমিকা শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট হাসপাতালের সহযোগিতায় প্লাস্টিক সার্জারি, নিউরোসার্জারি, ট্রমা, অর্থোপেডিক বিষয়ে চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ আনার কাজ চলমান রেখেছে প্রতিষ্ঠানটি। আগামী ২৫ এপ্রিল ঢাকায় একটি মেন্টাল ওয়েলবিং ওয়ার্কশপ এবং প্যারেন্টিং ওয়ার্কশপ আয়োজন করবে প্রতিষ্ঠানটি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।